বাংলাদেশের এনার্জি ট্রানজিশন নিয়ে আমরা অনেক দিন ধরেই কথা বলছি, অনেক দিন ধরেই অনেক কথা হয়তো বলতে পারিনি, সেসব কথা এখন আমাদের বলার পরিবেশ এবং সুযোগ তৈরি হয়েছে। এবং বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, ওনারা ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান অ্যাকশন এডের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। সারা পৃথিবীতে রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে এনার্জি ট্রানজিশন, ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার জন্য যে মুভমেন্ট চলছে, যে আন্দোলন চলছে, যে দাবি উঠেছে সারা পৃথিবীর মানুষের কাছ থেকে, তার পেছনের প্রধান কারণ ইতিমধ্যেই আলোচনা হয়েছে যে জলবায়ু পরিবর্তন। এবং জলবায়ু পরিবর্তনের প্রধান যে কারণ কার্বন এমিশন, সেই কার্বন এমিশনের 80% মূলত আসে জ্বালানি খাত থেকে। ফলে জ্বালানি রূপান্তর ব্যতীত জলবায়ু পরিবর্তনকে আমরা আসলে কোনোভাবে সীমিত করতে পারবো না, এটাকে কোনোভাবে নিউট্রালাইজ করতে পারবো না। ফলে জ্বালানি রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে। এবং বাংলাদেশের মতো দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভালনারেবল, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের আসলে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকাটা রাখতে হবে এবং দৃষ্টান্তমূলক উদাহরণগুলো তৈরি করতে হবে, যাতে বাকি বিশ্ব শিখতে পারে যে জলবায়ু আক্রান্ত দেশগুলো কী ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে তারা নিজেরা বাঁচার জন্য। ফলে আমাদের এনার্জি ট্রানজিশন বা আমাদের জ্বালানি রূপান্তরের কাজটা খুবই দৃষ্টান্তমূলক হওয়া উচিত বলে আমি মনে করি। বৈশ্বিক যে ট্রেন্ড এনার্জি ট্রানজিশনে, সেই ট্রেন্ডের সাথে সাযুজ্য রেখে, সেই ট্রেন্ডের সাথে একটা ঐক্য রেখে আমাদের ট্রানজিশনটা করা দরকার। কিন্তু দুঃখজনক হলো আমাদের রিনিউয়েবল এনার্জির কন্ট্রিবিউশন এখনও পর্যন্ত খুবই মিনিমাম। আমরা মাত্র 3% বা লেস দেন 3% আমরা রিনিউয়েবল এনার্জি থেকে নিচ্ছি। প্রবলেমটা আমাদের কোথায়? অনেকগুলো প্রবলেম নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, অনেকগুলো সমস্যার সমাধান ইতিমধ্যে আমাদের ইন্টারিম সরকার গ্রহণ করেছেন। আমি মনে করি যে বৈশ্বিক এই চেতনার সাথে মিল রেখে যেই জায়গাটা আমাদের অনেকগুলো প্ল্যান্স আমাদের আছে, সেই প্ল্যান্সগুলোর সাথে একটার সাথে আমাদের আরেকটা ঐক্য নাই। যেটা দরকার সেটা হলো আমাদের একটা গাইডিং প্রিন্সিপালস তৈরি করা, একটা দিক নির্দেশনা তৈরি করা, একটা ফিলোসফিক্যাল গাইড তৈরি করা, যেটার ভিত্তিতে আমাদের আগামী 10, 20, 30 বা 40-50 বছরের ট্রানজিশনের কাজটা চলবে। ফর এক্সাম্পল, আমরা 2050 সালের একটা টার্গেট ঠিক করেছি যে সারা পৃথিবীতে আমরা নেট জিরো করব। তাহলে আমাদের এমন একটা গাইডিং প্রিন্সিপালস ঠিক করা দরকার যাতে আমরা 2050 সালে কোন প্রক্রিয়ায় আমাদের সেক্টরের ট্রানজিশনটা হবে সেই জিনিসগুলো সেই গাইডিং প্রিন্সিপালে থাকবে এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাগুলো তৈরি করতে হবে। কিন্তু যেটা আমাদের হচ্ছে যে আমরা আগে পরিকল্পনা তৈরি করছি, তারপরে হয়তো কোনো জায়গাতে আমরা পলিসি তৈরি করছি, কিন্তু আগে দরকার আমাদের ফিলোসফিক্যাল বা গাইডিং প্রিন্সিপালসটা তৈরি করা। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তী সরকার আরও বেশি গুরুত্ব দিবেন। আমি আর একটা বিষয়ে কথা বলে শেষ করব আমার আলোচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এবং এনার্জি সেক্টরের উন্নয়নের ক্ষেত্রেও যেই জিনিসটা আমার কাছে সবসময়, বা আমরা যেটা নিয়ে অনেকদিন ধরে কথা বলছি, যেটা বড় মিসিং, সেটা হলো যে আমাদের কনটেক্সট, আমাদের প্রেক্ষাপটটাকে বিবেচনা ঠিকঠাক মতো না করা। তো সেই জায়গাটাকে, বাংলাদেশ একটা ভৌগোলিকভাবে যেমন দেশ, একটা ডেল্টাইক কান্ট্রি, একটা রিভারাইন কান্ট্রি, এখানে আমরা বিপুল পরিমাণ ছোট একটা জায়গার মধ্যে বিপুল পরিমাণ মানুষ বসবাস করি, আমাদের ল্যান্ড স্কারসিটির কথা অনেকেই বলে গেছেন। ফলে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমাদের আসলে এই পলিসিটা তৈরি করতে হবে। এবং গত 10-15 বছরে বা তারও আগে থেকেও যে সমস্ত মেগা প্রকল্প, বিশাল প্রকল্প, হাজার একর ল্যান্ড অ্যাকুইজিশন করে যেসব প্রকল্পগুলো আমরা করেছি, সেই প্রকল্প এলাকার স্থানীয় মানুষের অবস্থাটা কি, সেই ব্যাপারটা সিরিয়াসলি ইগনোরড হয়েছে। তাদের বিষয়গুলোকে কোনোভাবেই বিবেচনার মধ্যে আনা হয় নাই। আমি বর্তমান সরকারের কাছে একটা আপিল করব যে ওই এলাকাগুলোতে এই সমস্ত মেগা প্রকল্প হওয়ার কারণে স্থানীয় মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনও কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং স্থানীয় পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থানীয় বায়োডাইভার্সিটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়ক একটা তদন্ত কমিটি ওনারা করে তার একটা রিপোর্ট তৈরি করে দেখাবেন যে আসলে বাংলাদেশের মতো দেশগুলোতে বা বাংলাদেশের মতো দেশে
এই রকম মেগা প্রকল্প করতে গেলে স্থানীয় মানুষ এবং পরিবেশকে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয় এবং সেগুলো কিভাবে মিটিগেট করা হবে, মানুষের এই কম্পেনসেশন কিভাবে দেয়া হবে, পরিবেশের কম্পেনসেশন কিভাবে দেয়া হবে, সেই বিষয়ক একটা গাইডলাইন এই তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে। তো এই দুইটা জিনিস নিয়ে আমি আমার আলোচনার বিষয় ছিল। আমি আশা করি যে আগামী 3 দিন বিইপির এই কনফারেন্সে অনেক বিষয় নিয়ে, জ্বালানি সেক্টরের সকল বিষয় নিয়ে আলোচনা হবে, সেখান থেকে অনেক আউটকামস আসবে এবং দিন শেষে আমরা যে ডিক্লারেশনটা দিব সেইটা বাংলাদেশের এনার্জি সেক্টরকে একটা নতুন দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা বাংলাদেশের এনার্জি সেক্টরের বিশেষ করে জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বিশ্বাস নিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ।